সারা দেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু, 11 বোর্ডে পরীক্ষার্থী 12.5 লাখের বেশি। ডেঙ্গু করোনা নিয়ে শঙ্কা। আমাদের ঠিকমতো ক্লাস হয় নাই বা অনেক প্রতিকূলতা গেছে আমাদের ভিতর দিয়ে, বাট যে কাজে লাগাইছে সে অবশ্যই সফলতা আনতে পারবে। আজকে আমার বাংলা প্রথম পত্র ফার্স্ট পরীক্ষা, আলহামদুলিল্লাহ অনেক ভালো প্রিপারেশন। বরগুনার গ্রামের 76 ভাগ বাড়িতে মশার লার্ভা, বৃষ্টির পানি ধরে রাখার পাত্রে এডিসের বিস্তার, সুপেয় পানির সংকট নিরসনে তাগিদ। এখন বৃষ্টিপাত বেশি হচ্ছে, সেটা পরবর্তীতে গিয়ে ডায়রিয়া একটা প্রকোপ দেখা দিতে পারে। প্রত্যেকটা জায়গায় আমরা যেখানে গিয়েছি সেখানেই দেখেছি পানিতে লার্ভা জমা আছে। কুমিল্লার ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ওষুধের তীব্র সংকট, ভোগান্তিতে রোগীরা, সরবরাহ বন্ধ থাকায় অসহায় স্থানীয় স্বাস্থ্যকর্মীরাও। এবং ঢাকা সিলেট মহাসড়কে 6 লেনে ধীরগতি, 4 বছরে শেষ হচ্ছে 13% কাজ, ধুলাবালি যানজটে নাকাল চলাচলকারীরা। এই যে কাজ চলতেছে, ইট বালু রাখা, তারপর রাস্তা চিকুন হয়ে গেছে, জ্যামের অভাব নেই, সেই জ্যাম খুব কষ্ট হচ্ছে, আমাদের ভোগান্তি হচ্ছে। স্বাগত এখন জনপদে, পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহরিন অ্যানি। সারা দেশে চলছে এইচএসসি ও সমমান পরীক্ষা। 11টি শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষায় অংশ নিয়েছেন 12,51,111 শিক্ষার্থী। পরীক্ষা কেন্দ্রগুলোর সামনে অপেক্ষা করছেন অভিভাবকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম কলেজ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ ও বরিশাল মডেল কলেজ থেকে যুক্ত আছেন অমিত হাসান। প্রথমে চলে যাব মাহফুজের কাছে। মাহফুজ, আপনি জানাবেন কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা এবার কেমন নেওয়া হয়েছে, এবং যেহেতু করোনা বাড়ছে সেই জায়গা থেকে করোনা সংক্রমণ যাতে না বাড়ে সেক্ষেত্রে কোনো বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে কিনা? আপনি যেমনটি বলছিলেন যে করোনার বিষয়টি, আসলে এই করোনা এবং ডেঙ্গুর এই দুটি আতঙ্ক কিন্তু পরীক্ষার আগেই বিরাজ করছিল চট্টগ্রামে, বিশেষ করে শিক্ষার্থীদের মাঝে। বেশ কিছু শিক্ষার্থী চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে কিন্তু কয়েকদিন আগে আন্দোলনও করেছিল পরীক্ষা পেছানোর জন্য, যদিও শিক্ষা বোর্ড এবং স্বাস্থ্য মন্ত্রণালয় বেশ কিছু নির্দেশনা দিয়েই মূলত আজ থেকে এইচএসসি এবং সমমানের পরীক্ষা শুরু হয়েছে। আমরা দেখেছি নির্দিষ্ট সময়, যে সকাল 10টায় পরীক্ষা শুরু হওয়া, চট্টগ্রামে কিন্তু নির্দিষ্ট সময়ে এই পরীক্ষা শুরু হয়েছে। তার আগেই অর্থাৎ 30 মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার যে বিষয়টি, সেটিও কিন্তু আমরা দেখেছি যে অভিভাবকরা সচেতনতার সাথে তাদের সন্তানদেরকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে এসেছে এবং যথাসময়ে পরীক্ষা শুরু হয়েছে। বলে রাখি যে এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে আমরা দেখেছি 115টি কেন্দ্রে 360টি কলেজের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে, যার সংখ্যা 1,02,869 জন। এর মধ্যে আমরা দেখেছি যে চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম জেলা, তার পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে এবং সুষ্ঠু সুন্দরভাবে এই পরীক্ষা সম্পন্ন করার জন্য, স্বাস্থ্যকর পরিবেশে সম্পন্ন করার জন্যই শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমরা দেখেছি একটু আগেই চট্টগ্রাম কলেজে পরিদর্শনে এসেছেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং পরীক্ষা নিয়ন্ত্রক, তারা ঘুরে ঘুরে দেখেছেন এবং সন্তুষ্টির কথা জানিয়েছেন। সুন্দরভাবে পরীক্ষা শুরু হয়েছে, তারা আমাদেরকে এমনটি জানিয়েছেন। আর নিরাপত্তার বিষয়টিও কিন্তু আমরা দেখছি একেবারে সবগুলো পরীক্ষা কেন্দ্রগুলোকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে, নকল মুক্ত পরিবেশে, এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই বিষয়টি কিন্তু দেখা হচ্ছে। এবং সিএমপির পক্ষ থেকে প্রত্যেকটা কেন্দ্রের 200 গজের মধ্যে 144 ধারা জারি করা হয়েছে, যাতে কোনো ধরনের সমস্যা বা বিশৃঙ্খলা তৈরি না হয়। তো সব কিছু মিলে বলা যায় যে চট্টগ্রামে সুন্দর পরিবেশে এবং যথাসময়ে এইচএসসি এবং সমমানের পরীক্ষা শুরু হয়েছে। নির্দিষ্ট সময়ে পরীক্ষা শেষ হবে এমনটি আশা করছেন পরীক্ষার্থী সহ অভিভাবকরা। এবার এইচএসসির আরও খবর জানতে চলে যাব বরিশালে অমিতের কাছে। অমিত, আপনি জানাবেন এবার বরিশাল বোর্ডের অধীনে কতজন শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ নিয়েছে, এবং এবার যেহেতু বরিশালে ডেঙ্গু সংক্রমণ অনেকটাই বেশি, সেক্ষেত্রে বাড়তি কোনো নিরাপত্তা বা সতর্কতা নেওয়া হচ্ছে কিনা? এ নিয়ে একটু জানিয়ে রাখি, বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এবছর
61,025 জন শিক্ষার্থী এইবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছেন। এর মধ্যে এছাড়াও 349টি কলেজের প্রায় 144টি কেন্দ্রে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে এবং এবছর আমরা দেখেছি যে ছেলে শিক্ষার্থীর চেয়ে মেয়ে শিক্ষার্থীর অংশগ্রহণ বেশি দেখা যাচ্ছে। এবং আরেকটু জানিয়ে রাখি যে সকাল থেকেই 8:30টার পর থেকেই আমরা দেখেছি যে শিক্ষার্থীরা কেন্দ্রগুলোতে প্রবেশ করছেন এবং এই করোনা এবং ডেঙ্গুর প্রকোপের কারণে তারা কিন্তু বাড়তি একটি ব্যবস্থা নিয়েছে প্রত্যেকটি কলেজ শিক্ষা প্রতিষ্ঠান এবং তারা কিন্তু প্রথমে প্রবেশের সময় সবার মাস্ক বিতরণ করেছেন এবং তার পরপরই হ্যান্ড স্যানিটাইজারের একটা ব্যবস্থা করেছেন এবং তার পাশাপাশি কিন্তু সবার হাতে কিন্তু হ্যান্ড স্যানিটাইজার যে রয়েছে সেটি দিয়েছেন এবং তারপরে কিন্তু তারা হলে প্রবেশ করেছেন এবং হলে প্রবেশের পূর্বে যে যথারীতি যে কোনো ধরনের কিন্তু মানিব্যাগ মোবাইল এগুলো নিয়ে তারা কিন্তু প্রবেশ করতে দেননি। তারা সবাই খুব সুন্দর সুশৃঙ্খলভাবেই কিন্তু হলে প্রবেশ করেছে এবং পুলিশের আমরা উপস্থিতি দেখেছি, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেশ জোরদার ছিল। এছাড়াও যদি বলি, এবার বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে 11,841, মানবিক বিভাগে 43,009 জন এবং ব্যবসা শিক্ষা বিভাগে 6,175 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। এর মধ্যে 3টি বিভাগে মোট ছাত্র শিক্ষার্থীর সংখ্যা 28,794 জন এবং ছাত্রী শিক্ষার্থীর সংখ্যা 32,231 জন। এবছর দেখা যাচ্ছে যে মেয়ে শিক্ষার্থীর সংখ্যা গতবারের তুলনায় বেশি রয়েছে এবং স্বাস্থ্যবিধি মেনে এবং শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি কিন্তু বরিশাল শিক্ষা বোর্ড নিয়েছে এমনটা জানিয়েছেন এবং তারা আসলে করোনা এবং ডেঙ্গুর সংক্রমণ রক্ষার্থে কিন্তু সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন। বিশেষ করে হাত ধোয়ার থেকে শুরু করে সব ধরনের কিন্তু তারা প্রস্তুতি গ্রহণ করেছেন এবং বরিশালের সব কেন্দ্রগুলোতেই আমরা এই চিত্র দেখতে পেয়েছি। তো বরিশাল থেকে এই ছিল এইচএসসি পরীক্ষার সর্বশেষ আমার কাছে। এনি বরগুনায় ভয়াবহ রূপ ধারণ করেছে ডেঙ্গু, কারণ খুঁজতে নড়ে চড়ে বসেছে আইইডিসিআর। এর মধ্যে সংস্থাটির মাঠ পর্যায়ের গবেষণায় পাওয়া গেছে খাবার জন্য বৃষ্টির পানি ধরে রাখার পাত্রতেই জন্ম নিচ্ছে ডেঙ্গুবাহী এডিস মশা। এ অবস্থায় সুপেয় পানির সংকট নিরসনে ও বর্জ্য ব্যবস্থাপনায় পদক্ষেপের আশ্বাস কর্তৃপক্ষের। আরও জানাচ্ছেন জিয়াদ মাহমুদ। ডেঙ্গুর হটস্পট বরগুনা। হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিনিয়তই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, একই সাথে বড় হচ্ছে মৃত্যুর মিছিল। এ অবস্থায় কারণ অনুসন্ধানে মাঠে নামে আইইডিসিআরের গবেষণা দল। আইইডিসিআরের অনুসন্ধানে পৌর শহরের 31% ও গ্রামের 76% বাড়িতে বৃষ্টির পানি ধরে রাখার পাত্রে মেলে এডিসের লার্ভার উপস্থিতি। সদর এবং যে আমরা গিয়েছি যেখানে এফেক্টেড বেশি সেই সব এলাকায় প্রত্যেকটা জায়গায় আমরা যেখানে গিয়েছি সেখানেই দেখেছি পানিতে লার্ভা জমা আছে। এখন বৃষ্টিপাত বেশি হচ্ছে, সেটা পরবর্তীতে গিয়ে ডায়রিয়া একটা প্রকোপ দেখা দিতে পারে। সেটাকে প্রতিরোধ করার জন্য আমরা যে ব্যবস্থাগুলো নিতে পারি, পর্যাপ্ত স্যালাইন মজুদ রাখা, আমরা নিজের বাড়ি ঘরের আঙিনা পরিষ্কার রাখা। প্রশ্ন উঠছে, আশেপাশে এত পানির উৎস থাকলেও বাড়িগুলোতে বৃষ্টির পানি ধরে রাখার প্রবণতা কেন? স্থানীয়দের অভিযোগ, পানির স্তর নিচে নেমে যাওয়া, পানিতে লবণাক্ততা বৃদ্ধি, জলাশয় দখল ও দূষণে দেখা দিয়েছে সুপেয় পানির তীব্র সংকট। তাই সুপেয় পানি পেতে তাদের ভরসা বৃষ্টির পানি ধরে রাখা। পর্যাপ্ত পানি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে সাপ্লাই দেওয়া হতো, তাহলে কিন্তু এই সমস্যাটা থাকতো না, মানুষ কিন্তু পানি প্রিজার্ভ করতো না। রিসাইক্লিংয়ের জন্য যে প্রজেক্টটা তৈরি করেছে, এটা যদি চালু হয় তাহলে বরগুনা পৌরবাসী ময়লার এই জঞ্জাল থেকে রেহাই পাবে। লবণাক্ততাটাকে ডিটাচ করে যদি কোনোভাবে সেটাকে সুপেয় পানি হিসেবে গ্রহণ করা যায়, এই ধরনের প্রযুক্তিগত কোনো বিষয় সরকার গ্রহণ করতে পারে। এদিকে 2 দশক ধরে বন্ধ রয়েছে বরগুনার পানি শোধনাগারটি। পাশাপাশি 2021 সালে 6 কোটি টাকায় নির্মিত 2টি উচ্চ জলাধার থেকে সুপেয় পানি সরবরাহের কার্যক্রমও চালু হয়নি এখনও। এছাড়া 2021 সালে 16 কোটি টাকায় আধুনিক বর্জ্য শোধনাগার নির্মাণ হলেও বন্ধ রয়েছে এটিও। কর্তৃপক্ষ বলছে, পরিকল্পনায় ঘাটতি থাকায় দেখা দিয়েছে নানা জটিলতা। এতে আলোর মুখ দেখেনি কোনো প্রকল্পই। প্রকল্প শুরু করার আগে যে ধরনের সম্ভাব্যতা যাচাই করতে হয়, এবং সেটা কিন্তু যথাযথভাবে করা হয়নি। এই কারণে এই প্রকল্পগুলো শেষ পর্যন্ত এটা আর চালু থাকেনি।
এদিকে পাথরঘাটা উপজেলা ও সদরের 9 ও 10 নং ইউনিয়নে সুপেয় পানির সংকট প্রকট হওয়ায় রেইন হারভেস্টিং প্রকল্প চালু করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। সুপেয় পানির সংকট সমাধান ও বর্জ্য ব্যবস্থাপনায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলী ও জেলা প্রশাসকের। কোস্টাল বেল্টের জন্য একটা প্রকল্প হাতে নিয়েছে, যে প্রকল্পতে আমরা 300 লিটার ট্যাঙ্কি দিচ্ছি, সেটা সবসময় এয়ার টাইট থাকে এবং ফিল্টারের মাধ্যমে পানিটা 3000 লিটারের ট্যাঙ্কিতে জমা হয় এবং সেটা দেখা যাচ্ছে যে একটা পরিবারের জন্য 6 মাসের জন্য মোটামুটি অ্যাভেলেবল। বর্জ্য ব্যবস্থাপনা এবং আপনি যদি সেফ ড্রিঙ্কিং ওয়াটারের বিষয়টা বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি জনগণের যে বর্তমান যে সচেতনতার ঘাটতিটা আছে সেটা মিটিয়ে তাদেরও আচার আচরণে পরিবর্তন আনতে হবে। আইইডিসিআর বলছে বর্ষায় ডেঙ্গুর পাশাপাশি বাড়তে পারে ডায়রিয়ার প্রকোপ। তাই দ্রুত সময়ে সুপেয় পানির সংকট নিরসন ও বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই পদক্ষেপের দাবি স্থানীয়দের। জিয়াদ মাহমুদ, এখন বরগুনা। এদিকে ভোলায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। হাসপাতালগুলোতে বেড়েছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। এ বিষয়ে আরও জানাতে ভোলা সদর হাসপাতাল থেকে যুক্ত আছেন ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, আপনি জানাবেন বর্তমানে হাসপাতালে কি পরিমাণ ডেঙ্গু রোগী ভর্তি আছে এবং নালা এবং ডোবাগুলো পরিষ্কার করা হচ্ছে কিনা? উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় কিন্তু ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। গেল কয়েকদিনে কিন্তু ভোলার 7 উপজেলায় প্রতিটি হাসপাতালে কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে সিভিল সার্জন সূত্রে আমরা জানতে পেরেছি। তবে ডেঙ্গুর রোগীর সংখ্যা বৃদ্ধি পেলেও কিন্তু ডেঙ্গুর প্রতিকারে তেমন কোনো উদ্যোগ কিন্তু প্রশাসন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পৌর কর্তৃপক্ষ কিংবা হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু আমরা দেখতে পাইনি। হাসপাতাল সিভিল সার্জন সূত্রে আমরা জানতে পেরেছি প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সে একটি করে ডেঙ্গুর জন্য আলাদা রুম বা কক্ষ তারা তৈরি করেছে নিবিড় পর্যবেক্ষণের জন্য। কিন্তু আমি এখন যে স্থানটিতে রয়েছি তার পাশেই পুরুষ সার্জারি ওয়ার্ড সহ শিশু ওয়ার্ড সহ বেশ কয়েকটি করিডোর রয়েছে হাসপাতালে। কিন্তু তার পাশেই আমার পিছনেই দেখতে পাচ্ছেন আপনি যে একটি ময়লার ভাগাড় রয়েছে। কিন্তু আজকে 3 থেকে 4 দিন পর্যন্ত কিন্তু এইখান থেকে কিন্তু ময়লার যে ডাস্টবিন থেকে ময়লা পরিষ্কার না করার কারণে বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টিপাতের কারণে ডাবের খোসা এতে কিন্তু পানি জমে থেকে কিন্তু এডিসের লাভা সৃষ্টি হওয়ার কিন্তু আমরা চিত্র দেখেছি। আপনি ক্যামেরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু যে পানি রয়েছে, পানির কারণে মশা, মাছি এসব একরকম নানা অব্যবস্থাপনার মধ্যেই কিন্তু চলছে কিন্তু ভোলা সদর হাসপাতাল। এই এছাড়াও কিন্তু যেই ঝোপঝাড় জঙ্গল প্রতিটি স্থানে কিন্তু মশার উৎপত্তি বৃদ্ধি পেয়েছে। কিন্তু শুধু এই চিত্র কিন্তু ভোলা সদর হাসপাতালের সামনেই নয়, এর চিত্র কিন্তু শুধু ভোলা পৌরসভার 9টি ওয়ার্ডের কিন্তু একই 9টি ওয়ার্ডের কিন্তু একই চিত্র। ভোলা পৌরসভা কর্তৃপক্ষ কিন্তু এখন পর্যন্ত মশক নিধনে তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বলে আমরা দেখেছি। তো এই ছিল আমার কাছে ভোলার সদর হাসপাতাল থেকে ডেঙ্গুর সর্বোচ্চ তথ্য। ধন্যবাদ ইমতিয়াজ। ভোলায় বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। এদিকে ফরিদপুরে করোনা সংক্রমণ বাড়লেও নেই করোনা টেস্টের কিট। ফলে উপসর্গ থাকলেও করতে পারছেন না করোনা টেস্টের অনেকেই ফিরে যাচ্ছেন সেখান থেকে। এ নিয়ে আরও জানাতে ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মফিজুর রহমান শিপন। ফরিদপুরের করোনার কিট সংকট নিরসনে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানাবেন। আমি এই বিষয়ে কথা বলেছিলাম ফরিদপুর সিভিল সার্জন মাহমুদুল হাসানের সঙ্গে। তিনি বলেছেন গত 15 দিন আগেই তিনি কিন্তু ফরিদপুর জেলার যে চাহিদাপত্র, করোনা টেস্টের যে আনুষঙ্গিক জিনিসপত্র প্রয়োজন সেই বিষয়ে চাহিদাপত্র চাওয়া হয়েছিল। গত সপ্তাহে 200 কিট এসেছে, কিন্তু এর সঙ্গে যে আনুষঙ্গিক আরো জিনিসপত্র আসা প্রয়োজন সেটা কিন্তু এখনো পৌঁছায়নি এমনটি বলেছেন। তবে তারা বলছেন যে ফরিদপুর জেলা যে 9টি উপজেলা রয়েছে, 9টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের কিন্তু তিনি নির্দেশনা দিয়েছেন করোনার প্রস্তুতি নেওয়ার জন্য এবং যে কোনো ইমার্জেন্সি মুভমেন্ট তারা যাতে ফেস করতে পারে সেরকম প্রস্তুতি নেওয়ার জন্য বলেছেন। আমি আপনাকে জানিয়ে রাখতে চাই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, এখানে 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল। এই হাসপাতালে কিন্তু শুধু না মাগুরা, ঝিনাইদহ থেকেও কিন্তু রোগী আসে। তো সেখানে মূলত মেডিকেল কলেজে কিন্তু পিসিআর ল্যাবের যে ব্যবস্থা রয়েছে সেটাও কিন্তু মোটামুটি ভাবে প্রস্তুত রয়েছে। এখন করোনা পরীক্ষার যে জিনিসপত্র প্রয়োজন সেইটা ঠিকমতো সরবরাহ হলেই কিন্তু সেই টেস্টটি সম্পন্ন হবে বলে জানিয়েছেন। তো সিভিল সার্জন যেটি সর্বশেষ বলেছেন আমাদেরকে যে করোনা টেস্টের আগামী শনিবার থেকে তারা চেষ্টা করবে, শনিবার থেকে প্রাথমিকভাবে স্বল্প পরিসর হলেও তারা কিন্তু টেস্ট শুরু করবে। এদিকে করোনার যে উপসর্গ
রোগী আসছে তাদেরকে কিন্তু ঠান্ডা কাশি বা জ্বরের টেস্ট করা হচ্ছে না, করা সম্ভব হচ্ছে না, যেটা সে কারণে কিন্তু করছে না। তবে রোগীদের মধ্যে খুব মন্ত্রণালয়ের পক্ষ থেকে কুমিল্লার ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ওষুধের তীব্র সংকট দেখা দিচ্ছে। চিকিৎসা পেলেও বিনামূল্যে ওষুধ পাচ্ছেন না রোগীরা। এসব হাসপাতালে গাইনি ও প্রসূতি সেবা থাকলেও ওষুধ সংকটে বিপাকে দরিদ্র ও নিম্নবিত্তরা। কবে নাগাদ ওষুধ মিলবে তাও নিশ্চিত করে বলতে পারছে না পরিবার পরিকল্পনা অধিদপ্তরের জেলা কার্যালয়। ফলে ভোগান্তির কবলে হাসপাতালটির সেবাগ্রহীতারা। আরও জানাচ্ছেন খালেদ সাইফুল্লাহ। কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্ত ঘেঁষা রাজাপুর ইউনিয়নের মা ও শিশু স্বাস্থ্যসেবা কেন্দ্র। আশপাশে আর কোনো ক্লিনিক না থাকায় এখানে রোগীর চাপও বেশি। তাই এলাকার মানুষের চিকিৎসার একমাত্র ভরসা স্থল এটি। নবজাতকের ডেলিভারিও হয় এই হাসপাতালে। তবে এখানে রোগীরা পাচ্ছেন না বিনামূল্যের কোনো ওষুধ, ফলে বাধ্য হয়েই কিনতে হচ্ছে বাইরে থেকে। প্রেসক্রিপশন করছে কিন্তু হাসপাতালে কোনো ওষুধ নাই। নিম্নবিত্ত মানুষগুলো এখানে আসে ডাক্তারের কাছে উপযুক্ত সেবা পাওয়ার জন্য। তো এখানে ওরা ডাক্তার থেকে প্রেসক্রিপশন নিতে পারছে, কিন্তু প্রাইভেট হসপিটালের মতোই এখানে প্রেসক্রিপশন করে দিচ্ছে, কিন্তু এখান থেকে কোনো ধরনের ওষুধ সামগ্রী বিতরণ করছে না। আজকে কয়টা মাস ধরে ওষুধ আসেও না, দিতেও পারে না চাইলে। ওষুধের জন্য আসছিলাম, উনি বলতেছে যে এই জায়গায় কোনো ওষুধ নেই। একই চিত্র জেলার প্রায় সবকটি ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে। কোনোটিতে 6 মাস, কোনোটিতে আবার 9 মাস ধরে নেই সরকারি ওষুধের সরবরাহ। প্রান্তিক মানুষের জন্য যা তৈরি করছে বাড়তি ভোগান্তি। হাসপাতাল কর্মীরা বলছেন ওষুধ আসে না, তাই দেয়াও সম্ভব হয় না। বিগত 5 মাস ধরে ওষুধ নাই, 5 থেকে 6 মাস। না গভর্নমেন্ট সাপ্লাই নাই, গভর্নমেন্টের বাজেটও নাই। অনেকদিন ধরে আমাদের ওষুধ সাপ্লাই নাই, যা থাকে মাঝে মাঝে আসে, যা আছে আমরা চেষ্টা করি সবসময় দেওয়ার জন্য। কেন্দ্র থেকেই ওষুধ সরবরাহ বন্ধ থাকায় অসহায় স্থানীয় স্বাস্থ্যকর্মীরা। জেলার পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তাও বিষয়টি স্বীকার করেছেন। বলেন ওষুধ আসবে এমন আশ্বাসে সময় কাটছে তাদের। পরবর্তী ওপি বা পরবর্তী যে ব্যবস্থাটা আসবে সেই ব্যবস্থাটি আসার মাঝখানে কিছুটা আমাদের সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটেছে, কিন্তু সেবা কার্যক্রমের মাধ্যমে বিঘ্ন হয়নি। আমরা সেবা কার্যক্রম স্বাভাবিক রেখেছি। কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি এবং ওনারা খুব অতি দ্রুত ব্যবস্থা নিচ্ছেন যাতে আমরা সেই ওষুধপত্র এবং অন্যান্য যে চাহিদাগুলো আছে সেগুলো যেন পূরণ করতে পারি। কুমিল্লায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র 127টি এবং মা ও শিশু স্বাস্থ্যসেবা কেন্দ্র রয়েছে 5টি। ওষুধ না থাকায় বেশি ভোগান্তিতে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। রাজধানীর সিডাপ মিলনায়তনে গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের সুরক্ষা ও আইনি কাঠামো বিশ্লেষণ শীর্ষক আলোচনা সভা চলছে। এই মুহূর্তে সেখানে কথা বলছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সরাসরি চলে যাচ্ছে সেখানে। করার চেষ্টা করছি। এখন আপনি খেয়াল করে দেখেন, এই দেশে সমস্ত শ্রেণীর মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হচ্ছে। সেই তুলনায় সাংবাদিকদের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেটার পার্সপেক্টিভ দেখলে খুব অস্বাভাবিক না, অনাকাঙ্ক্ষিত কিন্তু অস্বাভাবিক না। এখন মামলা হয়েছে প্রায় 126 জনের বিরুদ্ধে, গ্রেফতার কিন্তু হয়েছে 5 জন। 126 জনের অন্য কেউ কিন্তু গ্রেফতার হয় নাই। আপনারা খেয়াল করে দেখবেন, আমি জানি এই গ্রেফতার নিয়ে আপনাদের অনেকের আপত্তি আছে, গ্রেফতার হওয়ার পর জামিন হয়নি কেন, এখানে যথেষ্ট আপত্তি আছে। আমি আপনাদেরকে শুধু একটা জিনিস বলি, উনাদেরকে আমার যতটুকু জানি আমি, উনাদের বিরুদ্ধে যে মামলাটা হয়েছে এটা সাংবাদিকতা করার জন্য মামলাটা হয় নাই। উনাদের বিরুদ্ধে ইনসাইটমেন্ট টু ক্রাইম বা আপনার এই অ্যাবেটমেন্টের জন্য মামলাটা হয়েছে। সেখানে আপনারা অবশ্যই প্রশ্ন তুলতে পারেন যে উনারা জামিন পাওয়ার অধিকার আছে কিনা, অবশ্যই এই ব্যাপারে আপনার প্রশ্ন তোলা যায়। কিন্তু মামলার ব্যাপারে আমাদের কিছু করার নাই, মামলা করেছে সাধারণ মানুষ। আর সংবাদপত্রের স্বাধীনতার ব্যাপারে মানে এত কথা যখন 15 জন হয়েছে, আচ্ছা ঠিক আছে, জি 66 জনের বিরুদ্ধে। আচ্ছা জায়মা, আপনি অনেক ভালো রিপোর্টার, আপনার কথা অবশ্যই আমি বিনা তর্কে মেনে নিলাম। 266 জনের মধ্যে 15 জন গ্রেফতারটাও দেখেন। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে সাবস্ট্যান্টিভ এবং সাবস্ট্যান্সিয়াল এভিডেন্স না পেলে কাউকে যেন গ্রেফতার না করা হয়। তারপরে হয়েছে, অনেক ক্ষেত্রে হয়ে থাকতে পারে, আমাদের ব্যর্থতা না এটা বলার প্রশ্নই আসে না, অনেক ব্যর্থতা আছে, কিন্তু আমরা প্রতিনিয়ত
চেষ্টা করছি লার্ন করার, এবং আপনারা একটা বিপ্লবোত্তর পরিস্থিতিতে সমাজে যে অস্থিরতা, অনিয়ম, এক্সপেকটেশনের মানে মাত্রাহীন এক্সপেকটেশন, মাত্রাহীন স্বাধীনতা প্রয়োগের যে আপনার প্রবণতা, সেগুলি জিনিসটা একটু বিবেচনা রাখবেন। বিবেচনা রেখে আমরা কেন কোনো ক্ষেত্রে প্রত্যাশিত সাফল্য পাচ্ছি না, সেখানে আপনারা হয়তো একটু কনসিডারেট হতে পারবেন। সংবাদপত্রের স্বাধীনতার ব্যাপারে অনেক কথা বলা হয়। আমি 1987 সন থেকে সাংবাদিকতা করেছি। আমি আপনাদের কয়েকটা কথা শুধু বলি, এখানে সাংবাদিক ইউনিয়নের নেতারা নাই, কিন্তু আমি আপনাদের একটা জিনিস সবসময় আগে বলতাম, এখনো বলি, আমরা ঢাকা ইউনিভার্সিটি শিক্ষক সমিতি এত দলাদলির পর 2 ভাগ হয় নাই, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এত দলাদলির পর 2 ভাগ হয় নাই। শেষ মুহূর্তে শেখ হাসিনা চেষ্টা করেছিল, বোধহয় হয়ে যেত, কিন্তু হয় নাই। কিন্তু সাংবাদিকরা আপনারা তো বহু আগে, শেখ হাসিনা আসারও আগে 2 ভাগ হয়ে বসে আছেন। আপনারা প্রত্যেকটা জায়গায় 2টা করে কমিটি, প্রত্যেকের বিরুদ্ধে যুদ্ধ করেন, নিজেরাই যুদ্ধ করেন, তাহলে আপনি স্বাধীন হবে কিভাবে? যেই দেশে নিজেরা যুদ্ধ করে সেই দেশ কোনোদিন স্বাধীন হয়? আপনারা আগে এই যে সংস্কারের কথা বলেন, আপনারা এই সংস্কারটা আগে করেন, একটা ইউনিয়ন করেন, সুষ্ঠু অবাধ নির্বাচন করে একটা প্রেস ক্লাব করেন, সবাই নিজের আগে ঐক্যবদ্ধ হন। আমরা এরশাদ বিরোধী আন্দোলনের সময় রাজপথে ছিলাম, সাংবাদিকদের সাথে ছিলাম, এই প্রেস ক্লাব থেকে মিছিলে দেখেছি সাংবাদিকতার ঐক্যের কত বড় শক্তি থাকে। সেকেন্ড সমস্যা হচ্ছে, আপনারা আমাদের দেশে কিছু এনেবলিং অ্যাক্ট আছে যেটাতে ফ্রিডম অফ প্রেস বা প্রেসের এফিসিয়েন্সি প্রয়োগ করার স্কোপ আছে। একটা ধরেন ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্ট। ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্টের মধ্যে দুর্বলতা আছে, কিন্তু আপনারা যারা সাংবাদিকরা আছেন, আপনাদের কাছে আমার বিনীত প্রশ্ন, এই আইনের মধ্যেও যেইটুকু তথ্য পাওয়ার সুযোগ ছিল সেটা বদিউল আলম ভাই চেষ্টা করেছে, আপনারা কি করেছেন? কেন করেন নাই? নৌবাহিনীর বহরে যুক্ত হলো দেশীয় প্রযুক্তিতে নির্মিত 3টি জাহাজ। সকালে খুলনা নেভাল বার্তে জাহাজ 3টির উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান বলেন, নিজস্ব সক্ষমতায় আধুনিক যুদ্ধ জাহাজ নির্মাণ ও সরঞ্জামাদি তৈরির মাধ্যমে নৌবহরকে আরও শক্তিশালী করা হয়েছে। এছাড়া ডাইভিং কার্যক্রমের ব্যবহৃত আধুনিক সরঞ্জাম ও সেন্সরে সুসজ্জিত এই বোটগুলো বাহিনীর সদস্যদের আর দক্ষতার সাথে দায়িত্ব পালনে সহায়তা করবে বলে জানান তিনি। এর আগে অধিনায়কদের হাতে প্রধান কমিশনিং ফরমান তুলে দেন নৌবাহিনীর প্রধান। বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন ও সম্প্রসারণের ধারাবাহিকতায় আজ দেশীয় প্রযুক্তিতে নির্মিত 3টি ডাইভিং বোট পানকৌড়ি, গাংচিল এবং মাছরাঙা আমাদের নৌবাহিনীতে সংযোজিত হতে চলেছে। অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশে ডাইভিং বোটসমূহের এই কমিশনিং অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি কমান্ডার খুলনা নৌ অঞ্চল সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। নানা আয়োজনে খুলনায় পালন করা হয়েছে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে এই আয়োজন করা হয়। দিনটি উপলক্ষে সকালে বর্ডাঢ্য র্যালি বের হয়। এ সময় নগরীর শহীদ হাদিস পার্ক থেকে র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শুরু হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এ সময় বক্তারা বলেন, মাদক সেবনের প্রবণতা কমানোর জন্য সবথেকে বেশি জরুরি সচেতনতা। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা করতে হবে বলেও জানান তারা। পাশাপাশি মাদক পাচার রোধে প্রশাসনকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান বক্তারা। ঢাকা সিলেট মহাসড়ক 4 থেকে 6 লেনে উন্নতিকরণ প্রকল্পের মেয়াদ শেষ দিকে হলেও নেই চোখে পড়ার মতো কোনো অগ্রগতি। 4 বছরে মহাসড়কের নরসিংদী অংশে কাজ শেষ হয়েছে মাত্র 13%। কাজের ধীরগতিতে ব্যবসা সম্প্রসারণে বাধার পাশাপাশি ধুলাবালি, যানজট আর দুর্ঘটনা এখন নিত্যসঙ্গী এই পথে চলাচলকারীদের। সড়ক ও জনপথ বিভাগ বলছে, ভূমি অধিগ্রহণ জটিলতা কাটিয়ে দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে। বিস্তারিত জানছে রকিবুল ইসলাম রাকিবের প্রতিবেদনে। ঢাকা সিলেট মহাসড়ক 4 লেন থেকে 6 লেনে উন্নীতকরণের কাজ চলমান আছে। 2021 সালের 1 জানুয়ারি শুরু হওয়া এই প্রকল্পের মেয়াদ শেষ হবে 2026 সালের 31 ডিসেম্বর। প্রকল্পের প্রায় শেষ প্রান্তে এসে প্রশ্ন ওঠে, কাজ এগিয়েছে কত দূর? প্রায় 17,000 কোটি টাকা ব্যয় ধরে 2021 সালে ঢাকা সিলেট মহাসড়কের 6 লেন প্রকল্পের কাজ শুরু হয়। ঢাকা থেকে সিলেটের তামাবিল পর্যন্ত 265 কিলোমিটার পাড়ি দেওয়া যাবে এই সড়ক ধরে। তবে কাজ শুরুর 4 বছর পেরিয়ে গেলেও নেই দৃশ্যমান অগ্রগতি। দীর্ঘ এই সময়ে নরসিংদীর 54 কিলোমিটার অংশে কাজ শেষ হয়েছে মাত্র 13%। বেশ কয়েকটি স্থানে চলছে সেতু ও কালভার্ট নির্মাণ কাজ।
ফলে প্রতিনিয়তই সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। এই যে কাজ চলতেছে, ইট বালু রাখা, তারপর রাস্তা চিকুন হয়ে গেছে, এই বিদায় 2টা গাড়ি ক্রসিং হয় না এই জায়গাটা। জ্যামের অভাব নেই, সেই জ্যাম খুব কষ্ট হচ্ছে, আমাদের ভোগান্তি হচ্ছে। সাইডে জায়গায় মনে লোক নেয় আবার নামায়, সেজন্য আরো জাম লাগে। ব্যবসায়ীরা বলছেন, উপ আঞ্চলিক যোগাযোগে এই সড়ক গুরুত্বপূর্ণ হলেও 6 লেন প্রকল্পের কাজে ধীরগতিতে তৈরি হয়েছে বাধা। এই রোডের যে কাজগুলো আছে সেগুলো যদি দ্রুত গতিতে আগানো যায় তাহলে আমাদের নরসিংদী ব্যবসায়ীদের জন্য ডেফিনেটলি ভালো হবে। এবং নরসিংদীতে বিভিন্ন ধরনের কলকারখানা এবং ফ্যাক্টরি, আপনারা দেখে ইন্ডাস্ট্রি, বহুত বড় বড় ইন্ডাস্ট্রি আমাদের অলরেডি আমাদের কাজ চলমান আছে। এগুলোও কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন যানজটের কারণে মানে কন্টিনিউ টাইম টু টাইম এগুলো মেনটেন হচ্ছে না। যদি রাস্তাটা দ্রুত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে নরসিংদী আবার তার জৌলসটা মানে ফিরে পাবে। কাজে ধীরগতির জন্য ভূমি অধিগ্রহণের জটিলতাকে দায়ী করে সড়ক ও জনপথ বিভাগ বলছে, কাজ শেষ করতে প্রয়োজনে বাড়ানো হবে প্রকল্পের মেয়াদ। কাজের যে অগ্রগতি তা শতকরা হিসেবে 13%। তো এটা হচ্ছে ভৌত অগ্রগতি, কিন্তু এর পেছনে ভূমি অধিগ্রহণের কাজটা চলমান আছে। আপনারা জানেন যে নরসিংদী অংশে ভূমি অধিগ্রহণের যে কাজগুলো চলমান ছিল সেখানে কিছুটা বিলম্ব হওয়ায় পূর্ত কাজে এর প্রভাব পড়েছে। আশা করা যায় ভবিষ্যতে এই প্রকল্পের কাজ দ্রুততম সময়ের মধ্যে করা সম্ভব হবে। এই প্রকল্পের আওতায় মূল সড়কের উভয় পাশে ধীরগতির যান চলাচলের জন্য 5.5 মিটার প্রশস্ত সড়ক ছাড়াও 66টি সেতু, 305টি কালভার্ট, 7টি ফ্লাইওভার ও ওভারপাস এবং 6টি রেলওয়ে ওভারপাস থাকবে। রাকিবুল ইসলাম, এখন, নরসিংদী। টাঙ্গাইলে কমতে শুরু করেছে ডিমের দাম। খামার থেকে প্রতি হালি ডিম 31 থেকে 32 টাকায় বিক্রি হচ্ছে। এ নিয়ে বিস্তারিত জানাতে খামার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার আহমেদ। কাউসার, খামারগুলোতে ডিমের দাম কমার কারণ কি, আর বাজারে এসব ডিম কত টাকায় বিক্রি হচ্ছে জানাবেন। আমি আছি টাঙ্গাইলের কালীহাতির দেউলি গ্রামের জিন্না নামের এক খামারে। তিনি বলছেন যে এই খামারটি করতে তার প্রায় 30 লাখ টাকা খরচ হয়েছে। তিনি বলছেন যে আগে যেখানে তিনি 10 থেকে 10.5 টাকা প্রতি পিস ডিম বিক্রি করতো, সেখানে কয়েক মাস যাবত তার ডিম বিক্রি করতে হচ্ছে 7.5 থেকে সর্বোচ্চ 8 টাকা দরে। তিনি বলছেন যে প্রতি পিস ডিমে তার ক্ষতি হচ্ছে 2 থেকে 2.5 টাকা। আর এই খামারগুলোতে 31 থেকে 32 টাকা হালি ডিম বিক্রি হলো, এগুলো বাজারে বিক্রি হচ্ছে 36 থেকে 38 টাকা প্রতি হালিতে। আর খামারিরা বলছেন যে এই ডিমের দাম কমার অন্যতম কারণ হিসাবে ব্যবসায়ীরা তাদেরকে জানিয়েছেন যে ডিমের সরবরাহ বাড়লেও ডিমের চাহিদা কমে গিয়েছে, আর এতে করে তাদের ডিমের দাম কমার কারণে তাদের ক্ষতি হচ্ছে। তারা বলছেন যে কেউ ঋণ করে, কেউ সুদ নিয়ে, আবার কেউ পৈতৃক জমি বিক্রি করে এই খামারগুলো করেছেন, যে কারণে এই দফায় দফায় ক্ষতির মুখে পড়ার কারণেই কিন্তু টাঙ্গাইলের ডিমের উৎপাদন কমে গিয়েছে অনেকটা। আগে যেখানে প্রতিদিন টাঙ্গাইলে প্রায় 3 কোটি পিস ডিম উৎপাদন হতো, এখন সেখানে পুরো টাঙ্গাইল জেলায় প্রায় 32 লাখ ডিম উৎপাদন হচ্ছে। এর কারণ হিসেবে ব্যবসায়ী এবং ব্যবসার সাথে সংশ্লিষ্টরা বলছেন যে ডিমের দাম কমলেও খাদ্য এবং ঔষধ সহ উৎপাদন খরচ অনেকটাই বেড়ে গিয়েছে, আর বেড়ে যাওয়ার কারণে তাদের প্রতি বছরই ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। আর এতে করে শত টাঙ্গাইলের শত খামারি দেউলিয়া হয়ে গিয়েছেন। আর এতে করে ডিম উৎপাদনকারীরা যারা রয়েছেন তাদের ক্ষতি হয়ে যাচ্ছে। আর এদিকে যারা ব্যবসায়ী ঐক্য জোটের সভাপতি বা যারা সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বলছেন যে ডিমের দাম কমলেও ডিমের উৎপাদন খরচ কমাতে পারছে না সরকার সহ সংশ্লিষ্টরা। এতে করে যেভাবে দেউলিয়া হওয়া শুরু করছে, একটি পর্যায়ে এই ডিম ব্যবসায়ী বা ডিমের খামার প্রান্তিক খামারিদের কাছে না থেকে এটা প্রতিষ্ঠান কেন্দ্রিক চলে যাবে। তখন কিন্তু প্রতি পিস ডিম 30 থেকে 32 টাকায় কিনতে হবে, আর এখন যেখানে 30 থেকে 32 টাকা হালি। সেই জন্য তারা বলছেন যে প্রান্তিক খামারি টিকিয়ে রাখতে হলে এসব ডিম যদি রপ্তানি করা হতো তাহলে তারা খামারিদের টিকিয়ে রাখা সম্ভব হতো। তো এই ছিল আমার কাছে ডিমের দরদাম নিয়ে সবশেষ তথ্য।
বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় উত্তাল রয়েছে সাগর। এতে মাছ ধরা ট্রলার নিয়ে তীরে ফিরতে শুরু করেছেন জেলেরা। তবে কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় ক্ষতির মুখে জেলেরা। এ নিয়ে বিস্তারিত জানাতে আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্র থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, মৎস্য অবতরণ কেন্দ্রগুলোতে মাছের সরবরাহ কেমন দেখছেন আর কি বলছেন ফিরে আসা জেলেরা? আপনার মাধ্যমে এখন টেলিভিশনের দর্শকদের জানিয়ে রাখি যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আবারও একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। সে কারণে কিন্তু সাগর উত্তাল হয়ে উঠেছে, দমকা হাওয়া বয়ে যাচ্ছে। আর সাগর উত্তাল হওয়ার কারণেই কিন্তু সকল মাছ ধরা ট্রলার তারা নিরাপদ আশ্রয়ের জন্য এই আলিপুর মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের এই পোতাশ্রয়ে তারা আশ্রয়ে রয়েছে। তো গত 11ই জুন থেকে নিষেধাজ্ঞা শেষের পরেই যখন তারা সমুদ্রে গিয়েছিল, তার 4 দিন পরে কিন্তু আর একটি লঘুচাপের মুখোমুখি হতে হয়। তখন আবার ফিরে এসেছিলেন। আবার 2 দিন আগে তারা বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়েছেন, কিন্তু গতকালকে থেকে আবার লঘুচাপ সৃষ্টি হওয়ায় সাগর উত্তাল হয় তারা ফিরে এসেছে। এতে সামান্য যতটুকু মাছ আরোহণ করেছে জেলেরা, সেগুলো নিয়ে তারা নিরাপদ আশ্রয়, জীবন ও সম্পদ রক্ষার জন্য তারা ফিরে এসেছে। তারা যতটুকু মাছ আরোহণ করেছে সেটুকু পরিমাণ এতই নগণ্য যে তারা মাছ শিকারে সমুদ্রে যাওয়ার জন্য যে প্রতিটি ট্রলারে প্রায় 3 লাখ থেকে 5 লাখ টাকা বাজার সদাই এবং মাছ শিকারের অন্যান্য রসদ নিয়ে সমুদ্রগামী হয়। সেই তুলনায় তারা যে মাছ আরোহণ করে নিয়ে এসেছেন তা অতি নগণ্য। তাতে এখানকার যে হাজারো ট্রলার মালিক তারা কিন্তু শত কোটি টাকা লোকসানে পড়েছেন, এমনটি নিশ্চিত করেছে আমাদের ট্রলার মালিক ও জেলেরা। তো এখানকার যে ব্যবসায়ী রয়েছে তারা বলেছেন যে তারা যে দাদন দিয়েছেন ট্রলার মালিকদের ঘন ঘন দুর্যোগের কারণে ট্রলার নিয়ে ফিরে আসার ফলে তাদের যে মাছের যে সরবরাহ প্রত্যাশা করছিল জেলেদের মাধ্যমে, সে প্রত্যাশিত মাছ তারা পাচ্ছেন না এবং সে কারণেই কিন্তু তারা লোকসানে পতিত হয়েছেন। এক কথা বলা যায় যে এখানে যে মাছ সরবরাহ রয়েছে তা 1 কেজি ওজনের ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে 2600 টাকা কেজি। এছাড়া যে 800 থেকে 900 গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে 2000 টাকা কেজি। এতে করে মাছের সরবরাহ কম থাকায় দাম চড়া রয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। দেশি ফলের সরবরাহ বেড়েছে সৈয়দপুরের ফলের বাজারে। এতে বেশ কিছুদিন ধরে স্থিতিশীল রয়েছে ফলের বাজার। এ নিয়ে আরও জানাতে সৈয়দপুরের ফল বাজার থেকে যুক্ত আছেন আমিরুল বাপ্পি। বাপ্পি, বাজারে ফলের সরবরাহ কেমন দেখছেন আর কোন ফলের দাম কেমন জানাবেন? একেবারেই যে মধুমাস সেটি চলছে, যদিও জ্যৈষ্ঠ চলে গিয়ে এখন আষাঢ়ে পা দিয়েছে, কিন্তু এই সময় একদম আমে ভরপুর রয়েছে সৈয়দপুরের ফলের বাজার। বিভিন্ন জাতের আম অনেক দিন থেকে উঠতে শুরু করেছে। এখন এই অঞ্চলের যে নামকরা আম হাড়িভাঙ্গা সেটি এখন উঠতে শুরু করেছে এবং এই সরবরাহটা প্রচুর পরিমাণে দেখছে এবং সরবরাহ ভালো থাকায় এবং আমের ফলনও এবার ভালো হয়েছে, যার কারণে দাম অনেকটাই কম। আমরা খোঁজ নিয়ে জেনেছি যে একদম 25 টাকা থেকে শুরু হচ্ছে কেজি, 50 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বিভিন্ন মান ভেদে এই হাড়িভাঙ্গা আম। এছাড়া আমরা এখন ব্যানানা আম দেখেছি, ব্যানানা ম্যাঙ্গো, যেটি 120 টাকা থেকে 130 টাকা বিক্রি হচ্ছে। এটি আরও কমে যাওয়ার কথা বলছেন এখানকার ব্যবসায়ীরা। এছাড়া দেশি ফলের মধ্যে রয়েছে আনারস, লটকন, জাম, পেয়ারা। এই ফলগুলো এখন যথেষ্ট পরিমাণে আছে, কাঁঠালও আছে। সবগুলোই মোটামুটি হাতের নাগালে। একটু বেশি দাম মনে হচ্ছে লটকনের, যেটি বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা কেজি পর্যন্ত। জাম বিক্রি হচ্ছে 150 টাকা থেকে 200 টাকা কেজি পর্যন্ত। আনারস বিক্রি হচ্ছে আকার ভেদে 40 টাকা থেকে 80 টাকা কেজি পর্যন্ত এবং কাঁঠালও আকার ভেদে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। এবং বলা যায় যে দেশি ফলের যে সরবরাহ সেটি যথেষ্ট পরিমাণে আছে এবং একই সাথে বিদেশি ফলের সরবরাহ কিন্তু আমরা বেশ ভালোভাবে দেখতে পাচ্ছি, যদিও তুলনামূলকভাবে বিদেশি ফলের চাহিদা এখন কম, যেহেতু দেশি রসালো ফলে ভরপুর হয়েছে বাজার। বেশিরভাগ ক্রেতাই নিজেদের জন্য এই দেশি ফলগুলো কিনছেন। হয়তো যারা মেহমানদারিতে যাচ্ছেন তারা হয়তো কিছু পরিমাণে বিদেশি ফল কিনছেন, কিন্তু দেশি ফলের দাম এবং সরবরাহ দুটি অনেক বেশি মনে হচ্ছে। এবং ব্যবসায়ী যেটি বলছেন যে গতবারের থেকেও এবার আমের দাম যথেষ্ট পরিমাণে কম। এর আগে হিমসাগর ছিল, ক্ষীরসাপাত ছিল রাজশাহীর,
ল্যাংড়া ছিল সেগুলো আমরা দেখেছি যে গত বছরের থেকে বেশ কিছুটা কম দামেই পাওয়া গিয়েছিল। তো এই হাড়িভাঙা আমের যে মৌসুমটা সেটি মাত্র শুরু হলো, আরও যত দিন যাবে হাড়িভাঙা আম বেশি এর পরিমাণটা বাজারে বাড়বে এবং এই যে এই আমটি কিন্তু গত বছর বিদেশেও রপ্তানি হয়েছিল, এবছরও হওয়ার কথা রয়েছে এবং এই আমটি যে সুস্বাদু এবং যে মাটির গুণাগুণের জন্য যে একটা আলাদা ধরনের যে স্বাদ রয়েছে এটির কারণে বেশি জনপ্রিয় হয়েছে সারা দেশে। এটি এমনটি বলছেন ব্যবসায়ী এবং চাষিরা। এবং রংপুরের যে পদাগঞ্জ আছে মিঠাপুকুর উপজেলার, সেখানে হাড়িভাঙা আমের একটি বড় বাজার এবং বাগান রয়েছে ওই অঞ্চলটাতে। তো সুতরাং এই হাড়িভাঙার যে আমের যে বিষয়টি আছে সেটি কিন্তু বেশ লক্ষণীয়। কয়েকদিন আগে আমরা দেখেছি যে দিনাজপুরের লিচু কিন্তু এবার খুব কম দামে পাওয়া গিয়েছিল, সেটিও বেশ ভালো ছিল দেশীয় ফলের মধ্যে। তো সব মিলিয়ে বলা যায় যে দেশীয় ফলের বাজারে ভরপুর এখন সৈয়দপুরের এই ফল বাজার। আরও কয়েকদিন পরে হয়তো আরেকটু কমে পাওয়া যাবে হাড়িভাঙা আম। তো এ নিয়েই ছিল আমার কাছে সৈয়দপুরের ফল বাজার নিয়ে সবশেষ অবস্থা। ময়মনসিংহের বিদ্যানন্দ গ্রাম তালপাতার হাত পাখা তৈরি করে বদলে গেছে এ জনপদের মানুষের জীবন জীবিকা। জলবায়ু পরিবর্তনের কারণে নগরের পাশাপাশি গ্রামগঞ্জেও বেড়েছে তাপপ্রবাহ, এতে হাত পাখার চাহিদাও বেড়েছে দ্বিগুণ। বছরে কোটি কোটি টাকার হাত পাখা বিক্রি করেন বিদ্যানন্দ গ্রামের কারিগররা। বিনিয়োগ বাড়লে ব্যবসা আরও বিস্তৃত হবে বলে দাবি তাদের। ইমতিয়াজ আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। ছবির মতো সুন্দর ময়মনসিংহের ফুলবাড়ী উপজেলার বিদ্যানন্দ গ্রাম। মানুষের কাছে যে গ্রাম এর মধ্যে পরিচিতি পেয়েছে তালপাখার গ্রাম হিসেবে। তালপাখা তৈরি করেই ভাগ্যবদল হয়েছে এই জনপদের বেশিরভাগ মানুষের। গ্রামের 5 সন্তানের জননী সালেহা বেগম চরম দারিদ্র্যের কাছে সন্তানদের আহার জোটাতে একসময় কাজ করেছেন অন্যের বাড়িতে, আর এখন তালপাখা তৈরি করে হয়েছেন স্বাবলম্বী। কেবল পাখা তৈরি করেই এই পরিবারের বার্ষিক আয় 2 থেকে 3 লাখ টাকা। সালেহার মতো বিদ্যানন্দের বেশিরভাগ পরিবারের গল্পই এরকম। অনেক কষ্ট করছি, মাইসের বাড়ি কাজকর্ম করছি, পোলান থিয়ে থিয়ে গিয়া ও আনাল্লা দিল তালপাখা কাটটা মাইটা কিছু কিছু চলবারও ভাই, খাবারও ভাই, কিছু কিছু থাকেও। ময়মনসিংহের মধ্যে ফুলবাড়ী থানা মধ্যে বিদ্যানন্দ পাখা দিকে বিখ্যাত, বিভিন্ন জায়গা থেকে পাইকারি কিনে নিয়ে যায়। সারা বছর আমরা তালপাখাটা বানাই, জমা করি, শীত সিজনেও আমরা জড়া করি, গরম সিজনে সারি, সাইরা বিক্রি করে আমরা সংসার চলি। প্রাচীনকাল থেকেই তালপাতায় তৈরি হাত পাখার প্রচলন। এই পাখা তৈরির পেছনে রয়েছে একদল নিভৃতচারী শৈল্পিক মানুষের নিখুঁত হাতের কাজ। পূর্বপুরুষদের এই পেশা ধরে রেখে স্বাবলম্বী হয়েছে গ্রামের অন্তত 500 পরিবার। আগে সোনের ঘর আছিল, ছোট্ট একটা সোনের ঘর আছিল, পরে তালে পাতা বেচা বিছুন পাকা বেচা, পরে টিনের ঘর দিছি, টিনের ঘর ভাঙ্গা পরে আল্লাহ দিলে বিল্ডিং দিলাম। এই তাল পাতা বেচাই, এবার ছেলে মেয়েদের লেখাপড়া খরচ, খাওয়া দাওয়া সব এই আল্লাহ এডে দিয়ে চালাইতেছে। তালে পাতা পাকা বেচছি আমরা, না পাকার ব্যবসা এটাই করি। পাকার উন্নত করতে পারতেছি না, কেউ সাহায্য করে না, সরকারে সাহায্য করে না, এমনি আমাদের দিন কাল এই যে পাখা দিয়েই চলে। প্রতি বছর 3 টাকা তাল পাখা বিক্রি হয়। মোটামুটি এই তাল পাখা তৈরি করে মোটামুটি আমাদের ইনশাল্লাহ মতে সবাই মোটামুটি পরিবার সবাই সুখী আসছিল। আগে পরিবারটা অনেক কষ্ট চলতো, কষ্টে মোটামুটি অনেক ভালো চলে। মেলা কেন্দ্র করে একসময় পাখা তৈরি এবং বিক্রি করা হলেও এখন ঢাকা সহ সারা দেশে সরবরাহ করা হয় তাল পাখা। লোক গবেষকরা বলছেন এখনো গ্রামীণ সংস্কৃতিতে পারিবারিক বন্ধন, প্রেম ভালোবাসায় মিলেমিশে একাকার হয়ে আছে তাল পাখা। গ্রাম্য সংস্কৃতির যে তাল পাখাটা, এটার সাথে যে স্বামী স্ত্রীর যে বন্ধন এবং প্রেমের যে বন্ধন, এইটি কিন্তু রচিত। স্বামী কঠিন পরিশ্রম করে আসছে, একটু জিরোতে হবে, এই স্ত্রী কী করছে, তার রান্না ফেলে দিয়ে তাকে স্বামীকে বাতাস দিচ্ছে, দেহকে শুধু শীতল করতেছে না, হৃদয়কেও শীতল করছে। এর মধ্যে দিয়ে আমরা কি পাই? আমরা পাই আমাদের সমাজ জীবনে আমাদের যে ছিল মানে প্রেম, আমাদের যে ভালোবাসা ছিল, স্বামী স্ত্রীর যে বন্ধন ছিল, সেই বন্ধনের সাথে কিন্তু তাল পাখার মানে পাখাটা কিন্তু জড়িত। স্থানীয় পাইকাররা কারিগরদের কাছ থেকে পাখা কিনে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে থাকে। গ্রীষ্মকালে পাইকারিতে প্রতিটি হাত পাখা 25 আর শীতকালে বিক্রি হয় 20 টাকায়। ইমতিয়াজ আহমেদ, এখন, ময়মনসিংহ। শেষ করবো এখন জনপদে, তবে তার আগে শিরোনামগুলো আরো একবার।
সারা দেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু, 11 বোর্ডে পরীক্ষার্থী 12.5 লাখের বেশি। ডেঙ্গু করোনা নিয়ে শঙ্কা। আমাদের ঠিকমতো ক্লাস হয় নাই বা অনেক প্রতিকূলতা গেছে আমাদের ভিতর দিয়ে, বাট যে কাজে লাগাইছে সে অবশ্যই সফলতা আনতে পারবে। আজকে আমার বাংলা প্রথম পত্র ফার্স্ট পরীক্ষা, আলহামদুলিল্লাহ অনেক ভালো প্রিপারেশন। বরগুনার গ্রামের 76 ভাগ বাড়িতে মশার লার্ভা, বৃষ্টির পানি ধরে রাখার পাত্রে এডিসের বিস্তার, সুপেয় পানির সংকট নিরসনের তাগিদ। এখন বৃষ্টিপাত বেশি হচ্ছে, সেটা পরবর্তীতে গিয়ে ডায়রিয়া একটা প্রকোপ দেখা দিতে পারে। প্রত্যেকটা জায়গায় আমরা যেখানে গিয়েছি সেখানেই দেখেছি পানিতে লার্ভা জমা আছে। কুমিল্লার ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ওষুধের তীব্র সংকট, ভোগান্তিতে রোগীরা, সরবরাহ বন্ধ থাকায় অসহায় স্থানীয় স্বাস্থ্যকর্মীরাও। এবং ঢাকা সিলেট মহাসড়কে 6 লেনে ধীরগতি, 4 বছরে শেষ হয়েছে 13% কাজ। ধুলাবালি যানজটে নাকাল চলাচলকারীরা। এই যে কাজ চলতেছে, ইট বালু রাখা, তারপর রাস্তা চিকুন হয়ে গেছে, জ্যামের অভাব নেই, সেই জ্যাম। খুব কষ্ট হচ্ছে আমাদের, ভোগান্তি হচ্ছে। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।